ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট টু দ্য ক্লাস 12 কেমিস্ট্রি। আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ইন টার্মস অফ আওয়ার আপকামিং বোর্ড এক্সামস এগুলো ডিসকাস করতে চলেছি। ক্লাসটা খুব ভালো করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আর কোনো রকম কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিও। সো আমরা প্রথমে মডেল সেট পেপার যেটা সেট 1 আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। সো হেডিং করো মডেল কোয়েশ্চেন পেপার সেট 1, সিলেক্টিভলি উই উইল বি গোইং টু ডিসকাস। তাহলে প্রথমে বলতে দেখো মডেল কোয়েশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার আমরা সেট 1 টা নিয়ে ডিসকাস করছি। দেখো মডেল কোশ্চেন পেপার সেট 1, একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি, সব নয়। কোশ্চেন নাম্বার 1 2 যেটা আছে অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন একটা আছে, বলছে দেখবে ফর এ সেল টু বি স্পন্টেনিয়াস দ্য কারেক্ট কন্ডিশন। তার মানে কোন একটা সেলকে স্পন্টেনিয়াস হতে গেলে কি সিচুয়েশন ফলো করতে হবে। অপশনে দেওয়া আছে del G less than 0, del H equal to 0, del G less than 0, del H greater than equal to 0, del G greater than 0, del H equal to 0, আর অপশন দিতে বলেছে del G less than 0। তার মানে একটা বলেছে যে আমরা কি জানি ইকুয়েশনটা del G equals to del H minus T del S, তাই তো? তাহলে কোন একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হতে গেলে del G টাকে মাথায় রাখতে হবে নেগেটিভ হতে হবে। তার মানে এই del G equals to নেগেটিভ হলে প্রসেসটা কি হবে? স্পন্টেনিয়াস। তাহলে del G নেগেটিভ হলে কি হবে? প্রসেসটা স্পন্টেনিয়াস, মাথায় রাখবে। আর del G পজিটিভ হলে নন স্পন্টেনিয়াস। তাহলে নেগেটিভ হতে গেলে নেগেটিভ হলে স্পন্টেনিয়াস, দ্যাট ইজ ওকে। So to make a process spontaneous, your del G value should be negative. Now how can you make that del G negative? del G টাকে তুমি নেগেটিভ করতে গেলে তুমি ভালো করে ভেবে দেখো del G equals to del H minus T del S. So your del H should be also negative. If your del H is negative, তার মানে del G টা নেগেটিভ হতে পারে। আর একটা হতে পারে del S যদি পজিটিভ হয়, এনট্রপি চেঞ্জ যদি পজিটিভ হয়। কেন বলো তো? ভেবে দেখো, যদি এনট্রপিটা পজিটিভ হয়, আগে দেখে না, এনট্রপিটা যদি পজিটিভ হয় তাহলে T del S টাও পজিটিভ, আর T del S টা পজিটিভ হলে মাইনাস T del S টা কি হবে? নেগেটিভ। আর এটা মাইনাস নেগেটিভ যদি হয় তাহলে del G টা নেগেটিভ হওয়ার চান্স আছে। তাহলে দুভাবে নেগেটিভ হতে পারে, একটা del H যদি নেগেটিভ হয় আর একটা যদি del S পজিটিভ। del H নেগেটিভ হলে ওভারঅলটা নেগেটিভ হতে পারে, আর del S টা যদি পজিটিভ হয় তাহলেও কিন্তু এটা নেগেটিভ হতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার del G টা লেস দেন 0 হয় তাহলেও স্পন্টেনিয়াস হতে পারে, আবার যদি del H টা লেস দেন 0 হয় তাহলেও স্পন্টেনিয়াস হতে পারে, তাই তো? তাহলে আমার এখানে অপশনে আমি দেখতে পাচ্ছি না যে কোনো অপশনেই এটা দেওয়া। অপশনে দেওয়া বলেছে del G লেস দেন 0, del H ইকুয়াল টু 0, তাহলে del H ইকুয়াল টু 0 হলে হবে না, লেস দেন 0 হতে হবে। অপশন দিতে বলছে del G লেস দেন 0, দ্যাট ইজ কারেক্ট, বাট del H গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাও ইনকারেক্ট। কারণ del H কি হতে হবে? লেস দেন 0 হতে হবে। থার্ডে বলেছে del G গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হতে তো হবেই না, লেস দেন 0। আর অপশন ডি তে বলেছে খালি del G লেস দেন 0, তাহলে অপশন কি হবে? ডি। বুঝা গেল? আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এর টাই বলে দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে ইন অ্যালকালাইন মিডিয়াম, মিডিয়ামটা কি বলেছে? অ্যালকালাইন মিডিয়ামে বলছে I minus gets oxidized by MnO4 minus, I minus getting oxidized by MnO4 minus, খুব ভালো কথা, MnO4 minus। আচ্ছা, and which of the product, what is the name of the product which will be yielded? এটা দেখো আমরা ক্লাসে পড়েছি যে MnO4 minus যদি অ্যালকালাইন মিডিয়ামে থাকে, ডিএ ব্লক পড়তে গিয়ে পড়েছি, মনে করে দেখবেন MnO4 minus যদি অ্যালকালাইন মিডিয়ামে থাকে ইন প্রেজেন্স অফ I minus, MnO4 minus টা কনভার্টেড হবে কিসে? MnO2 তে, আর I minus টা কনভার্টেড হবে কিসে? I2 তে। তারপরে MnO4 minus থেকে MnO2 টা কি হলো? ম্যাঙ্গানিজ এখানে +7 স্টেটে ছিল, এখানে ম্যাঙ্গানিজ +4 স্টেটে হলো, তার মানে এটা রিডাকশন। আর I minus থেকে I2 হলো, তার মানে এটা কি হলো? অক্সিডেশন। তার মানে তুমি ভালো করে নোটিস করে দেখো, এখানে অনেকগুলো অপশন দিয়েছে, তার মধ্যে অ্যানসারটা কি হবে? I2। MnO4 minus থেকে MnO2 কি হবে? রিডাকশন হবে। কেন বলো তো? অক্সিডেশন নাম্বার +7 থেকে কমে +4 হচ্ছে। আর I minus যেখানে -1 আছে সেখান থেকে I2 কি হয়েছে? 0, তার মানে এটা কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। তার মানে এখানে অ্যানসারটা কি হবে? I minus কিসে কনভার্টেড হচ্ছে? I2 তে কনভার্টেড হচ্ছে। রিমেম্বার, অপশন হচ্ছে বি, অ্যালকালাইন মিডিয়ামে। তারপরে বলেছে অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো
কোশ্চেন নাম্বার 6 বলেছে কি তোমার একটা কমপ্লেক্স বলে দিয়েছে কমপ্লেক্সটা হচ্ছে CrNH3 Cl2 CrNH3 Cl2 এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করতে বলেছে এটাই আচ্ছা অক্সিডেশন স্টেটকে ওয়ার্নার কোঅর্ডিনেশন থিওরি ল্যাঙ্গুয়েজে কি করা হয় according to Warner coordination theory you have two types of valency একটাকে কি বলা হয় প্রাইমারি ভ্যালেন্সি একটাকে বলা হয় সেকেন্ডারি ভ্যালেন্সি প্রাইমারি ভ্যালেন্সি মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার আর সেকেন্ডারি ভ্যালেন্সি মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার তার মানে এখানে এই মৌলিক ধরো এই রকম একটা কমপ্লেক্স তোমাকে তুলে দিই এখানে আমি ডাইরেক্টলি বলে দিই যে অক্সিডেশন নাম্বার বার করো কিন্তু তোমাকে এরকম নাও বলতে পারে দে সে দ্যাট আচ্ছা ক্যালকুলেট দ্য প্রাইমারি ভ্যালেন্সি এন্ড সেকেন্ডারি ভ্যালেন্সি অফ দিস কমপ্লেক্স প্রাইমারি ভ্যালেন্সি মানে কি অক্সিডেশন নাম্বার হেডিং লিখে রাখো প্রাইমারি ভ্যালেন্সি মানে অক্সিডেশন নাম্বার আর সেকেন্ডারি ভ্যালেন্সি মানে কি কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে কোনো একটা মেটাল কতগুলো লিগ্যান্ডের সাথে অ্যাটাচড হয়ে বসে আছে তাহলে ইউ ক্যান সি ক্রোমিয়াম ইজ বন্ডেড টু 4 অ্যামোনিয়া এন্ড হাউ মেনি ক্লোরিন 2 ক্লোরিন ভালো করে দেখো ক্রোমিয়াম ইজ বন্ডেড টু হাউ মেনি অ্যামোনিয়া 4 অ্যামোনিয়া এন্ড 2 ক্লোরিন তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 6 হবে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার 6 আর কোঅর্ডিনেশন 6 মানে এটাকে কি ভ্যালেন্সি বলবো সেকেন্ডারি ভ্যালেন্সি আর এটাকে যদি বলে প্রাইমারি ভ্যালেন্সি মানে অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেট করতে হবে তো আমরা অলরেডি ক্লাস 11 এ কি করে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হয় তার প্রসিজারটা জানি ধরো ক্রোমিয়াম হচ্ছে x কারণ আমি জানি এর অক্সিডেশন স্টেট কত অ্যামোনিয়া কি ধরনের লিগ্যান্ড নিউট্রাল লিগ্যান্ড তাহলে এর অক্সিডেশন স্টেট কত হবে 0 তাহলে 4 * 0 প্লাস ক্লোরিনের কত হয় -1 তাহলে 2 * -1 that will be equal to total charge কত +1 তাহলে এটা কত হচ্ছে x - 2 = +1 তাহলে x কত হচ্ছে +3 তাহলে অক্সিডেশন স্টেট হচ্ছে +3 তাহলে যদি অক্সিডেশন স্টেট +3 হয় এটাই কি হয়ে যাচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি আমাকে এত কিছু জিজ্ঞেস করেনি আমি জাস্ট এটা বলে রাখলাম আর তোমাকে বলতেই পারে যে ক্যালকুলেট দ্য প্রাইমারি ভ্যালেন্সি এন্ড সেকেন্ডারি ভ্যালেন্সি অফ দিস কমপ্লেক্স তখন তুমি পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায় না যাও প্রাইমারি ভ্যালেন্সি মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার আর সেকেন্ডারি ভ্যালেন্সি মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার তাহলে প্রাইমারি ভ্যালেন্সি মানে ইনডাইরেক্টলি তোমাকে অক্সিডেশন নাম্বার বার করতে হবে আর সেকেন্ডারি ভ্যালেন্সি মানে তোমাকে কোঅর্ডিনেশন নাম্বার বার করতে হবে কোঅর্ডিনেশন নাম্বার কি হবে চারটে অ্যামোনিয়া দুটো ক্লোরিন সো 6 কোঅর্ডিনেশন তো সেই জন্য কোঅর্ডিনেশন 6 আবার এখানে তুমি দেখতে পাচ্ছ তাহলে আমি একটা করতে দিই এটা যেমন তুমি করতে পারি ঠিক আছে এটা করতে পারি তো এটার অ্যানসার হচ্ছে কত 6 এর অ্যানসার হচ্ছে তোমার a এটা যদি করে দেখো তাহলে আমাকে বলো তো তোমাকে ধর বললো K4 FeCl6 এই কমপ্লেক্সটার প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে K4 FeCl6 what will be the primary and secondary valency বলো দেখো প্রাইমারি ভ্যালেন্সি মানে কি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো অক্সিডেশন নাম্বার তার মানে চারটে পটাশিয়াম বাইরে আছে তো তাহলে দ্যাট শুড বি +4 মানে একটা পটাশিয়ামের +1 চারটের মানে কি +4 এটা যদি +4 হয় তাহলে FeCl6 এর কি হবে -4 এবার তুমি ভেবে দেখো আয়রনের অক্সিডেশন স্টেট টেক ইট অ্যাজ x হাউ মেনি সায়ানাইডস আর देयर 6টা একটা সায়ানাইড এর -1 তাহলে 6টার কত হবে 6 * that will be equal to total charge FeCl6 এর কত -4 তাহলে x হচ্ছে কত 6 - 4 তাহলে +2 তাহলে +2 হচ্ছে অক্সিডেশন স্টেট তাহলে +2 হচ্ছে অক্সিডেশন স্টেট মানে this will be the primary valency and what is the secondary valency secondary valency means the number of ligand attached to the metal তো কতগুলো লিগ্যান্ড মেটালের সাথে অ্যাটাচড আছে 6টা তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 6 that is the secondary valency नेक्स्ट प्रॉब्लम की बोले नेक्स्ट प्रॉब्लम बोले a pair of compound having mirror image relation question number 7 mirror image relation যাদের মধ্যে থাকে তাদেরকে কি বলা
এনানশিওমার, ভেরি নাইস। এনানশিওমার বলা হয়। অপশন ই তে এনানশিওমার, বি তে ডায়াস্টেরিওমার, সি তে হোমোমার, ডি তে নান অফ দিস। অলওয়েজ মাথায় রাখবে যখন দুটো কম্পাউন্ডের মধ্যে মিরর ইমেজ রিলেশন থাকে তখন তাদের কি বলা হয়? এনানশিওমার বলা হয়। তাহলে অপশন এ হবে। তারপরে বলা হচ্ছে দেখো, a polyhydric alcohol having molecular weight 180 on acetylation gives an acetyl derivative having molecular weight 390, number of which group? খুবই ভালো কোশ্চেন। তারপরে বলতে দেখো পলিহাইড্রিক অ্যালকোহল মানে your compound having so many OH group, polyhydric, poly মানে many, হাইড্রিক মানে কি OH group। তারপরে তোমার কম্পাউন্ডে অনেকগুলো OH গ্রুপ আছে, তাদের মলিকুলার ওয়েট হচ্ছে 180। ভালো কথা। তাকে যদি অ্যাসিটাইলেশন করা হয়, অ্যাসিটাইলেশন মানে হচ্ছে ওই অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে ট্রিট করা, তার ফলে OH গুলো কি হবে? অ্যাসিটাইলেটেড হবে। মানে OH টা কিসে কনভার্টেড হবে? OCO3 তে। এখান থেকে বলছে ওয়েটটা কত হচ্ছে? 390। তাহলে নাম্বার অফ OH। তার মানে তোমার কাছে একটা কি আছে? পলিহাইড্রিক অ্যালকোহল আছে। কি আছে? পলিহাইড্রিক অ্যালকোহল। এই পলিহাইড্রিক অ্যালকোহল আছে, এর ওয়েট কত বলে দিয়েছে? মলিকুলার ওয়েট 180। এবার এটাকে ধরো তুমি অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে ট্রিট করবে, AC2। AC2 মানে হচ্ছে, তারপর স্ট্রাকচার ড্র করে দেখাচ্ছি, CH3CO4 তারপরে তুমি কি পাচ্ছ? তারপরে তুমি পাচ্ছ একটা এমন কম্পাউন্ড যে অ্যাসিটাইলেশন দিয়ে তুমি প্রোডাক্ট যেটা পাচ্ছ সেখানে মলিকুলার ওয়েট হচ্ছে কত হয়ে গেছে? 390 হয়ে গেছে। তাই তো? তার মানে এখানে তোমার OH গ্রুপ ছিল পলিহাইড্রিক অ্যালকোহলে, সেই OH গ্রুপগুলো কি গ্রুপে কনভার্টেড হচ্ছে? OCO3 তে কনভার্টেড হচ্ছে, হ্যাঁ কি না? এবার তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, নাম্বার অফ OH গ্রুপ বার করতে বলেছে। আর অপশনে কি কি বলেছে দেখো, অপশন এ তে বলেছে 3 4, অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি 6, কিছুই না। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, এখানে জেনারেলি হাইড্রোজেনটা কি দিয়ে রিপ্লেস হচ্ছে? COCH3 দিয়ে রিপ্লেস হচ্ছে, তাই তো? আচ্ছা, হাইড্রোজেন মানে কি? এর হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1। আর COCH3 মানে কি? কার্বন হচ্ছে তোমার 12, অক্সিজেন হচ্ছে তোমার 16, কার্বন হচ্ছে তোমার 12 এন্ড হাইড্রোজেন হচ্ছে তোমার 3। মানে আমি এই গ্রুপটার কথা বলছি যেটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস, হাইড্রোজেনের জায়গায় আসছে। কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 আর 12 আর 3, তাহলে কত হচ্ছে? 28 আর 12 40 43 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ওয়েট কতটা বাড়ছে? 1 ছিল, সেখান থেকে 43, তার মানে 43 মাইনাস 1 42 বাড়ছে। তার মানে তুমি ভেবে দেখো, পলিহাইড্রিক অ্যালকোহল মানে আমি জানি না কতগুলো OH আছে, কিন্তু আমি এটা জানি OH-টা কিসে কনভার্টেড হচ্ছে? OCO3। তার মানে যখনই অ্যাসিটাইলেশন হচ্ছে, প্রত্যেকটা OH যখন অ্যাসিটাইলেট হচ্ছে তখন কতগুলো ওয়েট বাড়ছে? 40 বাড়ছে। তাহলে তুমি ভেবে দেখো, এটার ওয়েট ছিল 180, এটার ওয়েট ছিল 390, তাহলে এখানে ওয়েটটা কত বেড়েছে? 390 মাইনাস 180, তাহলে কত বেড়েছে? 210, তাই তো নাকি? হ্যাঁ কি না? তার মানে তোমার যখন এখান থেকে এইটা হয়েছে, তার মলিকুলার ওয়েট বলে দিয়েছে, মানে তোমার ওয়েট বেড়েছে হচ্ছে 210। আর তোমার যখন OH গুলো অ্যাসিটাইলেটেডে কনভার্টেড হচ্ছে তখন ওয়েট কত বাড়ছে? 48। তাহলে কতগুলো কনভার্ট হবে? 210/42, 5। তবে 5টা ওয়েট ছিল বলে 5টা ওয়েটই অ্যাসিটাইলেটেডে কনভার্টেড হয়েছে। আর অ্যাসিটাইলেটেডে কনভার্টেড হয়েছে মানে তুমি ভেবে দেখো, একটা ওয়েটের জন্য ওয়েট বাড়ছে 43, সরি, একটা ওয়েটের জন্য ওয়েট বাড়ছে কত? 42। তাহলে 5টার জন্য ওয়েট কত হবে? 40 × 5, তাহলে 210। তাই তো হচ্ছে 180 থেকে 390 তে কতটা ওয়েট বেড়েছে? অ্যানসার কি হবে? 5। বুঝতে পেরেছো জিনিসটা? অ্যানসার হচ্ছে তোমার 5, অপশন সি। খুব ভালো কোশ্চেন। আচ্ছা, নেক্সট বলেছে একটা কনভার্সন দিয়েছে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ একটা কনভার্সন দিয়েছে। কনভার্সনটা বলছে এই কনভার্সনটা, এটা স্টুডেন্টরা মানে এত ইজি কনভার্সন তা করতে পারে। বাট এখান থেকে C3H8 হবে। হোয়াট উইল বি দ্য রিএজেন্ট? রিএজেন্ট কি ইউজ করবে? তার মানে এটা কি কম্পাউন্ড? এটা অ্যাসিটোন, যেটা নেল পলিশ রিমুভারে থাকে, অ্যাসিটোন, দ্যাট ইজ প্রোপান 2। আর C3H8 মানে কি? C3H8 মানে হচ্ছে CH3 CH2 CH3। এবার বলা উচিত C3H8 মানে কি? CnH2n+2 মানে অ্যালকেন। তাহলে এটা কি হচ্ছে? প্রোপেন। তাহলে প্রোপান 2 থেকে তুমি বানাচ্ছ প্রোপেন, প্রোপান 2 থেকে কি বানাচ্ছ? প্রোপেন।
রিএজেন্টটা কি বার করতে বলেছে, ক্লাস 11 এর কনসেপ্ট, হাইড্রোকার্বনে পড়েছো অ্যালকেন সিনথেসিস। কি রিএজেন্ট হতে পারে, যেখানে কার্বনিল থেকে অ্যালকেন হয়, কার্বনিলকে রিডিউস করা হয় কোন দুটো প্রসেসে, ভুলে গেছো দেখো, একটা হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন, ক্লিমেনসেন রিডাকশন রিএজেন্ট কি ছিল, জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl। আর একটাকে বলা হয় উলফ কিসলার রিডাকশন। এখন বলে দেব, মলিকিউল দেয়া থাকলে বুঝতে পারছো কত প্র্যাকটিস করতে হবে, হাইড্রোজেন KOH, তাহলে যে কোনো একটা লিখলেই হবে, কিন্তু আমাকে ওখানে অপশন দিয়ে দিয়েছে, অপশনে প্রথম অপশনটি দিয়েছে জিঙ্ক অ্যামালগাম HCl, সেকেন্ডটা দিয়েছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, থার্ডেরটা দিয়েছে নিকেল হাইড্রোজেন, ফোর্থেরটা দিয়েছে সোডিয়াম বোরোহাইড্রাইড। অ্যানসার কি হবে, এইটা হবে। বোঝা গেল জিনিসটা, এখানে এই কার্বনিল গ্রুপটা রিডিউস হয়ে CH2 তে কনভার্টেড হবে। আচ্ছা নেক্সট বলেছে when iodoform is strongly heated in KOH, আয়োডোফর্ম কে যখন আমরা KOH এর প্রেজেন্সে হিট করব, এটা কোশ্চেন নাম্বার কত 10। আয়োডোফর্মের ফর্মুলা কি বলো, CHI3, একে বলছে KOH দিয়ে হিট করা হবে, কি পাবো, কিছু নেই, এটা একদম ইজি প্রবলেম। আয়োডোফর্ম মানে CHI3, তো এটাকে তুমি কি এরকম ভাবে লিখতে পারো, লাইক দিস ম্যানার, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি KOH দিয়ে হিট করা হবে, কিচ্ছু না। তাহলে প্রথমে OH মাইনাস কি করবে, এখানে অ্যাটাক করবে, একটা আয়োডিন কে বার করবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাহলে কি হবে হাইড্রোজেন C, এখানে আয়োডিন, এখানে আয়োডিন, এখানে একটা OH হলো, হ্যাঁ কি না, আবার একটা OH আছে OH মাইনাস, এটা আবার একটা কার্বন কে অ্যাটাক করবে, আবার একটা আয়োডিন কে বার করবে, আবার আয়োডিন একটা বের হবে, তাহলে কি হবে হাইড্রোজেন C, এখানে একটা OH, এখানে একটা আয়োডিন, এখানে একটা OH হলো, আবার একটা OH আছে। এবার তুমি ভালো করে ভেবে দেখো, এই স্টেপে OH মাইনাস দেওয়ার দরকার নেই, এই স্টেপে এই অক্সিজেনের লোন পেয়ারটা পুশ ব্যাক করবে আয়োডিন লেভেল, তাহলে কি হলো বলো তো, H, এটা C ডাবল বন্ড হয়ে গেল, এটা OH হয়ে গেল, তাহলে কি তৈরি হলো ফর্মিক অ্যাসিড। তাহলে আয়োডোফর্মকে যদি KOH দিয়ে হিট করা হয়, তাহলে এখানে OH মাইনাস প্রথমে কার্বন অ্যাটাক করে একটা আয়োডিনকে বার করবে, I মাইনাসটা খুব ভালো লিভিং গ্রুপ, as I minus acting as a good living group, so when OH minus attacking this carbon center, one of the I minus will be removed, তার ফলে এখানে একটা OH ছিল, আবার একটা OH মাইনাস গিয়ে এই কার্বন অ্যাটাক করলো, একটা আয়োডিন বেরিয়ে গেল, কারণ I minus acting as a good living group, তাহলে দুটো OH ঢুকে গেল। আর আমরা জানি যে জেমিনাল কার্বন, জেমিনাল মানে সেম কার্বনে when there are two OH attached to it, so it will be unstable, তার ফলে কি হবে, একটা অক্সিজেন লোন পেয়ার পুশ ব্যাক করে C ডাবল বন্ড O হবে, আর এই আয়োডিনটা বেরিয়ে যাবে, কারণ এখানেও I minus acting as a good living group, তারপরে এটা কি হয়ে গেল HC ডাবল বন্ড OH, এটার নাম কি ফর্মিক অ্যাসিড। তাহলে অ্যানসার কি হবে বলো, ফর্মিক অ্যাসিড আছে একটা অ্যানসারে, অ্যানসার হচ্ছে B, এর অ্যানসারটা হচ্ছে পটাশিয়াম সল্ট হবে। পটাশিয়াম সল্ট মানে দে আর সেইং কি এটা পটাশিয়াম হবে, পটাশিয়াম মানে অ্যাসিডিক হাইড্রোজেন উইল বি রিপ্লেসড বাই পটাশিয়াম বিকজ ইউ আর ইউজিং KOH। আচ্ছা নেক্সট, এটা তো আমরা জানতাম, এরকমটাকে প্রবলেম করে দিয়েছিলাম, হুইচ বেস ইজ অ্যাবসেন্ট ইন DNA, হুইচ বেস ইজ অ্যাবসেন্ট ইন DNA, নাম্বার 1 বলছে অ্যাডেনিন, নাম্বার B বলছে গুয়ানিন, C সাইটোসিন, D ইউরাসিল, ইউরাসিল, তো ইউরাসিল ইজ প্রেজেন্ট ইন RNA, তো বুঝতেই পারছো লিখে রাখো 11 এর অ্যানসার D। নেক্সট বলছে which reaction chemically differs ethylamine from aniline, ইথাইলামিন আর অ্যানিলিন কে ডিফার করে কোন রিঅ্যাকশন, মানে কোনটা একটা রিঅ্যাকশন দেয়, একটা রিঅ্যাকশন মানে একটা রিঅ্যাকশন দেয়। আচ্ছা আমরা বলছি ইথাইলামিন, ইথাইলামিন মানে কি CH3 CH2 NH2, এটা হচ্ছে ইথাইলামিন, হ্যাঁ কি না, আর একটা বলছে অ্যানিলিন, এদের মধ্যে এরা একে অপরের রেসপেক্টে ডিফারেন্সিয়েটেড হবে কি করে, কি কি কেমিক্যাল রিঅ্যাকশন দেয়, এক নাম্বার 1 এ বলেছে দেখো কার্বিলামিন রিঅ্যাকশন, নাম্বার 2 তে অ্যাকুয়াস সলিউশন, আচ্ছা কার্বিলামিন, নাম্বার 2 তে বলেছে হিন্সবার্গ রিঅ্যাকশন, নাম্বার 3 তে বলে বেটা হিন্সবার্গ দিয়ে হবে না, কেন বলো তো, দুটোই তো প্রাইমারি অ্যামিন, এটাও NH2 এটাও NH2, দুটোই তো প্রাইমারি অ্যামিন, হিন্সবার্গ দিয়ে তো হবে না। নাইট্রাস অ্যাসিড টেস্ট, নাইট্রাস অ্যাসিড টেস্ট মানে HNO2 দিয়ে যদি ট্রিট করা হয়, তাহলে এটা দেখো মাথায় রাখবে, যদি তোমার কাছে কোনো অ্যামিন থাকে,
এই অ্যামিনে ইফ ইউ ট্রিট দিস উইথ নাইট্রাস অ্যাসিড মানে HNO2 ইউ উইল গেট RH কিভাবে অ্যালকোহল থাকবে তাহলে one of the that NH2 group will be replaced by OH group বুঝলে তো নাইট্রাস অ্যাসিড দিলে দুটোই তো তোমাকে অ্যালকোহল দেবে অ্যাজোডাইটেস্ট তো দুটোই তো প্রাইমারি অ্যামিন আছে তাহলে অ্যাজোডাইটেস্ট তো দুজনেই রেসপন্ড করবে তাহলে কি এমন টেস্ট আছে যেটা তোমাকে অনেকগুলো অপশন দিলাম কার্বিলামিন রিঅ্যাকশন দিলাম আর সেকেন্ডটা বলেছিল কি হিন্সবার্গ রিঅ্যাকশন হিন্সবার্গ তো হবে না কারণ দুটোই প্রাইমারি অ্যামিন তাহলে হিন্সবার্গটা আমরা নালিফাই করে দিচ্ছি তাহলে একটা বলেছে কার্বিলামিন রিঅ্যাকশন কি হোয়াট ইজ কার্বিলামিন রিঅ্যাকশন ভুলে গেছে কার্বিলামিন মানে হচ্ছে যদি তোমার কাছে প্রাইমারি অ্যামিন থাকে তাহলে ক্লোরোফর্ম আর কেওএইচ এর সাথে রিঅ্যাক্ট করে বুঝলে গেছো দিয়ে কি দেয় আইসোসায়ানাইড মলিকিউল দেয় যেটার নাম কার্বিলামিন যেটা স্মেল এতটাই ডেঞ্জারাস বা এতটাই টক্সিক যার স্মেল থেকে আমরা বুঝতে পারি যে কার্বিলামিন তৈরি হয়েছে কার্বিলামিন মানে কি আইসোসায়ানাইডটাকে বলা হয় কার্বিলামিন তাহলে আরএনসি বুঝে গেল এটাকে কি বলা হয় আইসোসায়ানাইড কি বলা হয় যেটা হচ্ছে আইসোমার অফ সায়ানাইড আরএন ওকে তাহলে এটা হচ্ছে আইসোসায়ানাইড কোনো ডাউট আছে এবার তুমি ভালো করে ভেবে দেখো তুমি এখান থেকেও তো আইসোসায়ানাইড পাবে এখান থেকেও তো আইসোসায়ানাইড পাবে একই না কিন্তু ভালো করে ভেবে দেখো এটাও আইসোসায়ানাইড হবে এটাও আইসোসায়ানাইড হবে তাহলে this will be also isocyanide this will be also isocyanide তোমার এখান থেকে আইসোসায়ানাইড কি হবে CH3 CH2NC হ্যাঁ কি না আর এখান থেকে আইসোসায়ানাইডটা কি হবে NC তাই তো দুটোই তো আইসোসায়ানাইড দেবে কার্বিলামিন তোমাকে কোশ্চেনটা বলেছে যে কেমিক্যালি ডিফার ইথাইলামিন ফ্রম অ্যানিলিন তাহলে এটা তো দিয়ে তো টেস্ট দেবে নাইট্রাস অ্যাসিড টেস্টে কি বললাম HNO2 দিয়ে ট্রিট করলে RH হবে তাহলে তোমার যদি CH3 CH2OH এখান থেকে নাইট্রাস অ্যাসিড দাও তাহলে কি হবে সরি এটা NH2 ছিল এটা যদি নাইট্রাস অ্যাসিড দাও তাহলে কি হবে CH3 CH2OH হবে ইথানল হবে আর তোমার যদি অ্যানিলিনের মধ্যে নাইট্রাস অ্যাসিড দাও তাহলে কি হবে ফেনল হবে এটা তো আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি আর লাস্টেরটা কি বলেছে লাস্টেরটা বলেছে অ্যাজোডাইটেস্ট মানে কি ডায়োডাইজেশন করা হয় প্রথমে ডায়োডাইজেশন করার পর আমরা কি করি আমরা বেসিক্যালি বিটা ন্যাপথল বা অ্যালকোহল দিয়ে ট্রিট করি এবার তুমি ভালো করে ভেবে দেখো তুমি এখানেও আইসোসায়ানাইড পাচ্ছ এখানেও আইসোসায়ানাইড পাচ্ছ কোনো অসুবিধা আছে ডিফারেন্সিয়েশন কারণ দুটোতেই তুমি টক্সিক স্মেল পাচ্ছ আচ্ছা হিন্সবার্গ রিঅ্যাকশন দিয়ে তো হবেই না কারণ দুটোই প্রাইমারি আছে নাইট্রাস অ্যাসিড টেস্ট দিলেও এটাও অ্যালকোহল কিন্তু অ্যাজোডাইটেস্ট কাদের ক্ষেত্রে করা হয় অ্যাজোডাইটেস্ট করা হয় অ্যারোমেটিক অ্যামিনস অ্যাজোডাইটেস্ট কারা করে অ্যারোমেটিক আর তোমার ভালো করে ভেবে দেখো অ্যাজোডাইটেস্ট কার জন্য করো তুমি অ্যানিলিনেই করো অ্যাজোডাইটেস্ট ডায়োডাইজেশন করে বেঞ্জিন ডায়োনিয়াম ক্লোরাইড করো তারপর তার মধ্যে বিটা ন্যাপথলের রিঅ্যাকশন করা বা কোনো একটা ফেনলের রিঅ্যাকশন করা বুঝেছো অ্যাজোডাইটেস্টে কি করতে মনে করে দেখো এই ধরো ফেনল অ্যানিলিন আছে প্রথমে NaNO2HCl দিতে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড মেইনটেইন করতে এটা কি হতো এটা N2 প্লাস হতো Cl মাইনাস হতো তারপরে ফেনল দিয়ে রিঅ্যাকশন করাতে তাহলে ফেনলের প্রেজেন্সে কি হতো N ডাবল বন্ডে বেঞ্জিন রিঅ্যাকশন এর মানে অ্যাজোডাইট হবে ফেনলের ক্ষেত্রে কি মিডিয়াম ইউজ করতে বেসিক আর অ্যানিলিনের ক্ষেত্রে কি মিডিয়াম অ্যাসিড এটা করতে তার মানে কি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনস অ্যাজোডাইট দিচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন দেবে তাহলে অ্যান্সার কি হবে অ্যাজোডাইট আচ্ছা হচ্ছে অপশন ডি এই কতটা ছিল স্যার এটা ছিল হচ্ছে তোমার 12 13টা ইজি আছে ইনফরমেটিভ কোশ্চেন আমি বলছি না ডি বললেন না হ্যাঁ ডি বললেন না অপশন হচ্ছে তোমার ডি হ্যাঁ
আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 হচ্ছে কমপ্লিট হাইড্রোলিসিস অফ সেলুলোজ। সেলুলোজ হাইড্রোলিসিস করলে কি পাবো? বায়োলজি কোশ্চেন বলো। ফ্রুক্টোজ, রাইবোজ, গ্লুকোজ, গ্লুকোজ। দুটোই গ্লুকোজ অপশন দিয়েছি। কেন? হ্যাঁ, কেন বলছে সেলুলোজ হাইড্রোলিসিস করলে একটা অপশন দিয়েছি ডি গ্লুকোজ, একটা অপশন দিয়েছি এল গ্লুকোজ। ডি গ্লুকোজ। আর আমরা ম্যাক্সিমামই যে গ্লুকোজ পেয়ে থাকি সেটা কি গ্লুকোজ হয়ে থাকে? ডি গ্লুকোজ হয়ে থাকে। তাহলে অপশন সি। আর একটা কোশ্চেন দিয়েছে দেখো, বাকি কোশ্চেনগুলো মোটামুটি ইজি আছে, এগুলো আমি নিয়ে বলছি না। কোশ্চেন 2 এর 3 এর অর এর একটা কোশ্চেন দিয়েছে, which one can be easily promoted to +3 state among the Mn2+ and Fe2+? 2 এর 3 এর অর হেডিং করো 2 3 অর। বাকি থিওরিটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু ইউ নিড টু স্টাডি। থিওরিটিক্যাল এত কোশ্চেন এখানে আমি ডিসকাস করছি না, বাট এই কোশ্চেনগুলো কনসেপচুয়াল বলে বলছি। 2 3 এর অর এর কোশ্চেনটা একটা আছে দেখো। বলছে কি কি দিয়েছে? আয়রন 2+ দিয়েছে আর Mn2+ দিয়েছে। কি কি দিয়েছে? Mn2+ দিয়েছে আর একটা দিয়েছে আয়রন 2+। এদের মধ্যে কাকে +3 তে প্রমোট করা ইজি? +3 তে কাকে কনভার্ট করা যায়? কেন? জাস্টিফাই করতে হবে না, মানে খালি Fe বললে হবে? কারণ তুমি যদি এখানে Fe টাকে +3 করো তাহলে এটা কি অক্সিডেশন, এটাকেও যদি +3 করো তাহলে এটা কি হবে? অক্সিডেশন। Mn2+ টা ছিল D5 আর আয়রন 2+ টা ছিল D6। সেখান থেকে মানে +3 কিভাবে করবে? একটা ইলেকট্রন লুজ করে, একটা ইলেকট্রন লুজ করে +3 করবে। Now if it is D5, if it loses one electron, so that should be D4, আর এটা D6 থেকে এটা হয়ে যাচ্ছে D5। এটা তুমি ভালো করে ভেবে দেখো, D5 টা হচ্ছে কি হাফ ফিল্ড। D5 যেহেতু হাফ ফিল্ড সেই জন্য কি হয়ে যাবে? স্টেবল। তাহলে আয়রন 2+ টা আয়রন 3+ আসছে কেন? কারণ হাফ ফিল্ড ইলেকট্রন কনফিগারেশন পাবে। অন্যদিকে Mn2+ টা অলরেডি হাফ ফিল্ডে বসে আছে, সেখানে Mn3+ যেতে যাবে, কিন্তু তার তো এটাই ছিল স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। আমাকে কোশ্চেনটা দিয়েছে কে ইজিলি প্রমোট করবে +3 কে, তাহলে কি হবে आंसर? আয়রন 2+ in order to get the half field electronic configuration। তারপরে বলেছে দেখো, এটাও আমরা ক্লাসে পড়েছি, why copper is considered as a transitional metal although it has completed d-substance। কপার কে কেন ট্রানজিশনাল মেটাল বলা হয় বা এলিমেন্ট বলা হয়? এর মধ্যে ডি সাবসেল কমপ্লিট থাকার কারণে। কপার কে কেন ট্রানজিশনাল মেটাল বলা হয় বা ট্রানজিশনাল এলিমেন্ট বলা হয়? অলদো কপারের মধ্যে কমপ্লিট ডি অরবিটাল। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি? এটা তো কত নম্বর কোশ্চেন হবে? এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে তোমার 3 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। অরটা বললাম এটা কি? আর তুমি ভালো করে ভেবে দেখো, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি তোমরা পড়েছো? ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশন একটুখানি চেঞ্জেস হয়, কারণ in order to get the half filled electronic configuration and most full filled, আর্গন হবে, এটা হবে কত? 3d10, কপারের কত হয়? 29। তাহলে 3d10 মানে আর্গন তো 18, তাহলে 18 আর 10 অলরেডি 28 হয়ে গেছে। তাহলে 4s কি হবে? 4s। তাই তো? তাহলে এটাই বলছে যে কপারের তো এখানে ফুল ফিল্ড আছে, তাও এখানে কপারটাকে কেন বলা হয়? কেন কপারের দুটো অক্সিডেশন স্টেট হয়, এটা +2, এটাতে সব স্টেবল হয়, +1 ও হয়, কিন্তু জেনারেলি স্টেবল কি হয়? +2। তাহলে +2 মানে কপার এখান থেকে একটা ইলেকট্রন বার করছে আর এখান থেকেও একটা ইলেকট্রন বার করছে, তাহলে কি হয়ে যায়? কপার 2+ মানে আর্গন 3d9। 4s থেকেও একটা বেরিয়ে গেল, 3d থেকেও একটা বেরিয়ে গেল, তাহলে কটা হবে? 3d9। তাহলে যদি 3d9 হয় তাহলে 3d9 স্টেটে এটা হাফ ফিল্ড, তখন হয়তো কমপ্লিট ফিল্ড রইল না, কি হয়ে গেল? ইনকমপ্লিট। আর ইনকমপ্লিট হলেই তখন আমরা কি বলবো? ট্রানজিশন। বোঝা গেল জিনিসটা? অ্যান্টিবায়োটিক এগুলো নিজেরা করবে। অ্যান্টিবায়োটিক chloroform acetone solution shows negative deviation to an ideal solution. In such case, what is the role of intermolecular force? দেখো কোশ্চেন নাম্বার 3a খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3a তে বলেছে ক্লোরোফর্ম আর অ্যাসিটোন নাকি নেগেটিভ ডেভিয়েশন দেয়। আমি বলেছিলাম না পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন, কোন চ্যাপ্টারে পার্ট? পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন সলিউশন। তার মানে
ক্লোরোফর্ম আর অ্যাসিটোন এটা অলওয়েজ নেগেটিভ, এটা পরীক্ষার কোশ্চেন দেয়, গিভ ওয়ান এক্সাম্পল অফ নেগেটিভ ডেভিয়েশন, তখন বলতে হয় ক্লোরোফর্ম বা অ্যাসিটোন। এখন বক্তব্য হচ্ছে ওরা বলছে যে কেন নেগেটিভ ডেভিয়েশনটা দেখায়, কারণ তখন তোমাকে বলতে হবে ক্লোরোফর্ম বা অ্যাসিটোনের মধ্যে আমরা দেখতে পাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন, এই হাইড্রোজেন বন্ডিং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা থাকার জন্য সেখানে নেগেটিভ ডেভিয়েশন। ক্লোরোফর্ম নিজেও হাইড্রোজেন বন্ড করে না, অ্যাসিটোনও করে না, যদি দুটো মিক্সচার থাকলে তারা হাইড্রোজেন বন্ড করে, সেই জন্যই হয় কি নেগেটিভ ডেভিয়েশন। আর দুটো সিস্টেম যদি ইন্ডিভিজুয়ালি হাইড্রোজেন বন্ড করে, দুটোকে মিক্স করার পর যদি হাইড্রোজেন বন্ড না থাকে তখন সেখানে কি হয় পজিটিভ ডেভিয়েশন। কারণ হাইড্রোজেন বন্ড করছে মিক্স করলে করলো না, তার মানে পজিটিভ, হাইড্রোজেন করছে না মিক্স করলে হাইড্রোজেন বন্ড করছে, তখন সেটা কি বলবো নেগেটিভ। তো তোমাকে বলেছে ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, তো এটা দেখিয়ে এটা বলছে কি ধরনের ইন্টারমলিকুলার ফোর্সেস আমরা দেখতে পাই। তাহলে তুমি এরকম ভাবে ক্লোরোফর্মটা করবে, অ্যাসিটোনটা করবে, আর ক্লোরোফর্মটা এরকম ভাবে করবে, and you need to show the hydrogen bond something like this manner. তো হাইড্রোজেন বন্ড করছে, দেখো দুটো মিক্স করলে কি হচ্ছে হাইড্রোজেন বন্ড করছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, সেই জন্য এটাকে আমরা বলতে লিখে দেবো ইন্টারমলিকুলার হাইড্রোজেন, ইন্টারমলিকুলার কি বন্ড হাইড্রোজেন, বোঝা গেল? হয়েছে? পেপটাইজেশন করবে এগুলো, আচ্ছা বলছে কোনটা হাই স্পিন আর কোনটা লো স্পিন সেটা বার করো। এই এত ইজি কোশ্চেন কি হয় বলো, আগে দেখো হাই স্পিন লো স্পিন বার করতে বলেছে। তো হাই স্পিন লো স্পিন আমরা কিভাবে বার করি, লিগ্যান্ড দিয়ে বার করে দিই জেনারেলি, বলে দেখো K3 Fe CN6 দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে তোমার NH4, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3D এর কোশ্চেন, সরি 1D এর কোশ্চেন, সরি NH4 তো 1D হবে, 3D তো আছে, সরি 3D আছে, তাই বলি 3D। আচ্ছা NH4 হোল টুয়াইস হোল থ্রাইস FeFC, এর মধ্যে বলছে কোনটা স্ট্রং ফিল্ড হবে আর কোনটা না, এদের মধ্যে কোনটা হাই স্পিন হবে আর কোনটা লো স্পিন হবে বার করতে হবে। তো তুমি কি বলবে, এখানে বলবে যে সায়ানাইড আছে, সায়ানাইড মানে কি স্ট্রং ফিল্ড, আর স্ট্রং ফিল্ড থাকলে কি হয় লো স্পিন, আর এখানে ফ্লুরিন আছে তার মানে এটা হচ্ছে তোমার উইক ফিল্ড লিগ্যান্ড, তবে এটা কি হবে হাই স্পিন। তাহলে স্ট্রং ফিল্ড কোনটা এটা, আর মানে লো স্পিন কোনটা এটা, হাই স্পিন কোনটা লিগ্যান্ড দিয়ে বলতে হবে। আচ্ছা বলতে দেখো ডিফারেন্সিয়েট কেমিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এখনো পর্যন্ত আসেনি, এটা সিবিএসই বোর্ডের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্য এখানে দিয়েছে। দেখো বলছে ডিফারেন্সিয়েট কেমিক্যালি, এই ডিএডি অর দিয়ে বলছে তোমরা যা যা CO NH3O5 Br SO4 এই একটা কম্পাউন্ড আছে, আর একটা বলেছে দেখো CO NH3O5 SO4 আর বাই Br আছে। এটা বলছে ডিস্টিংগুইশ কেমিক্যালি, দুটোকে কেমিক্যালি আলাদা করো। কি করে করবে তুমি এটা করবে ইন টার্মস অফ আউটার কোঅর্ডিনেশন স্ফিয়ারে কি আছে তার উপর বেস করে। এখানে এবার দেখো এখানে তোমাদের প্র্যাকটিক্যালের কাজটা লাগবে, কারণ তোমরা এই কয়েকদিন পর বলছো তোমাদের বোর্ডের প্র্যাকটিক্যাল, তাহলে বোর্ডের প্র্যাকটিক্যালে তোমরা ফল্ট অ্যানালিসিস করেছো, সেখানে অ্যানায়নের আইডেন্টিফিকেশন টেস্ট করেছো, ক্যাটায়নের করেছো অ্যানায়নের আইডেন্টিফিকেশন টেস্টে সালফেট কি করে আইডেন্টিফাই করা হয়, BaCl2 দিলে কি হয় হোয়াইট প্রেসিপিটেট, আর হ্যালাইড থাকলে কি করো, মানে ক্লোরাইড ব্রোমাইড থাকলে কি করো, কি দাও সিলভার নাইট্রেট সলিউশন। তো ক্লোরাইড থাকলে কার্ডি হোয়াইট হয়, আর ব্রোমাইড থাকলে ইয়েলো স্লাইটলি ইয়েলো প্রেসিপিটেট। ক্লোরাইড থাকলে সেই যে হোয়াইট প্রেসিপিটেটটা আসছে সেটা কমপ্লিটলি সলিউবল ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর ব্রোমাইড থাকলে সেটা পার্টলি সলিউবল ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো আজকে তুমি ভালো করে ভেবে দেখো এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে যে পার্টটা আছে দে উইল নট রিঅ্যাক্ট, বাট যেটা বাইরে আছে দে উইল রিঅ্যাক্ট। তাহলে এখানে সালফেট আছে, তাহলে সালফেটের জন্য এক্ষুনি বললে কি টেস্ট করব, BaCl2। তাহলে BaCl2 দিলে যদি এখানে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পাও তার মানে এই সল্টটা আছে, আর তুমি যদি এখানে ব্রোমাইড আছে তার মানে এখানে যদি সিলভার নাইট্রেট দাও, যদি এখানে AgBr এর প্রেসিপিটেট পাও তাহলে নিশ্চয়ই সল্টটা, কারণ এখানে বিয়ারটা বাইরে আছে। কেমিক্যালি it will not respond to silver nitrate কারণ এখানে ব্রোমিন বাইরে নেই, it will not respond to বেরিয়াম ক্লোরাইড কারণ ওখানে সালফেট বাইরে নেই,
তাহলে এখানে সালফেট বাইরে আছে বলে বেরিয়াম ক্লোরাইড দেবো, ওখানে সিলভার হাইড্রোজেন দিয়ে দিই। বুঝতে পারছো? এই দেখো আবার এক প্রবলেম দিয়েছে, কোশ্চেন নাম্বার 2A। 2A বলো কি দেখো, an element forms বলেছে body centered cubic lattice, একটা এলিমেন্ট কি ফর্ম করে BCC, এজ লেন্থ বলে দিয়েছে 280 পিকোমিটার, ঠিক আছে, ডেনসিটি বলে দিয়েছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটম, ইউনিট সেল বলে দিয়েছে, ইউনিট সেলের লেন্থ বলে দিয়েছে। তার মানে কি, রো ইকুয়াল টু zn বাই na কিউব, রো বলে এখানে কি বলে দিয়েছে, রো বলে দিয়েছে, বডি সেন্টার নিয়ে জেড বলে দিয়েছে, তাহলে তুমি এখান থেকে নাম্বার অফ অ্যাটম বলেছে, তার মানে na বার করতে বলেছে। ফর্মুলাটা কি ছিল, সলিড স্টেটে রো ইকুয়াল টু zm বাই na a কিউব, তাই তো, a বলে দিয়েছে, z বলে দিয়েছে, রো বলে দিয়েছে, মাস বলে দিয়েছে, মাসও বলে দিয়েছে 208, তাহলে মাস বলে দিয়েছে, তাহলে রো zm a বলে দিয়েছে, na বার করতে বলেছে। তারপরে আবার বলেছে দেখো আরেকটা অর দিয়ে প্রবলেম দিয়েছে, বাট ইজ অ্যাটমিক ওয়েট অফ দ্য এলিমেন্ট দ্যাট ফর্মস FCC ল্যাটিস বলেছে। তারপর পরে যে অরটাও দিয়েছে সেটাও নিউমেরিক্যাল, সেখানে বার করতে বলেছে কি, সেখানে বার করতে বলেছে অ্যাটমিক ওয়েট মানে মাসটা বার করতে বলেছে। কোশ্চেনে রো বলে দিয়েছে, আচ্ছা FCC মানে জেড বলে দিয়েছে 4, বাকি সবই বলা আছে, জাস্ট তুমি এমটা বার করো, ইজি প্রবলেম। তারপর বলেছে দেখো অসমোটিক প্রেসার অফ ব্লাড 37 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 8.1, ফাইন্ড দ্য মোলার কনসেন্ট্রেশন। কিছু এই তো প্রবলেম है, এটা তো বাচ্চাদের প্রবলেম, এগুলো তোমাদের কেন দিয়েছে দেখো। প্রবলেমটা কি, পাই ইকুয়ালস টু সিআরটি, আইটা তো 1 ধরে নেবো আমরা, ঠিক আছে, কিছু বলার না, 100% অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন, তার মানে সরি নো অ্যাসোসিয়েশন নো ডিসোসিয়েশন এর রেসপেক্টে আই ইকুয়ালস টু কি ধরে নেবো, তার পাই ইকুয়ালস টু সিআরটি। এবার এখানে কি বলে দিয়েছে দেখো, টেম্পারেচার বলে দিয়েছে কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 310 কেলভিন, তাই তো। আচ্ছা পাই বলে দিয়েছে কত, 8.1, আমাকে কি বার করতে বলেছে, মোলার কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ, মোলার কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ মানে সি বার করতে বলেছে। কি কোশ্চেন, এটা কোনো কোশ্চেন, পাই মানে দেখো 8.1, সি আর কত 0.082, টি কত 310, তাহলে সি কত হবে 8.1 বাই 0.082 ইনটু 310। কোন কোশ্চেন বলো, তোমাকে মনে হয় এই কোশ্চেন দেওয়া উচিত, এটাই দেখো 3 মার্কসের দিয়েছে সত্যি। এবার দুটো সেল দিয়েছে, সেলের রেসপেক্টিভ E0 মানে ডেল্টা জি বার করতে বলেছে। কোশ্চেন নাম্বার এটা হচ্ছে 3 এর বি এরটা বললাম, 3 এর বি, 3 এর সি এরটা দেখো, 3 এর সি এরটা দেখো, বলছে তোমাকে দুটো সেল বলে দিয়েছে, দুটো সেলের E0 বলে দিয়েছে, তোমাকে বলছে ডেল্টা জি0 বার করে। এবার আমরা কি জানি ইলেকট্রোকেমিস্ট্রিতে ডেল্টা জি0 মানে মাইনাস NF E0 সেল, তাই তো, আর E0 সেল মানে কত হয়, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে দুটো সেল দিয়েছে, দুটো সেলের মধ্যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড তোমাকে বার করতে হবে। ক্যাথোড মানে কি, যেখানে রিডাকশন হচ্ছে, অ্যানোড মানে কি, যেখানে অক্সিডেশন হচ্ছে। তার মানে তুমি E0 ক্যাথোডটাকে লিখতে পারো E0 রিডাকশন, অ্যানোড মানে কি লিখতে পারো E0 অক্সিডেশন। তাই তুমি ভালো করে নোটিস করে দেখো, Zn2+ থেকে Zn হচ্ছে, যেটা Zn2+ থেকে Zn মানে রিডাকশন হচ্ছে, ইলেকট্রন গেইন করছে, তাহলে ওটা কি হবে, ইলেকট্রন গেইন মানে রিডাকশন। তারপরে তোমার E0 যেটা বলা আছে Zn2+ এর ক্ষেত্রে দ্যাট ইজ দ্য রিডাকশন পোটেনশিয়াল, আর Ag2+ থেকে যেখানে ইলেকট্রন লস করছে সেখানে কি হবে, অক্সিডেশন, Ag+ হচ্ছে যেটা, তাহলে সেটা কি হবে তোমার অক্সিডেশন, মানে এই অক্সিডেশন অ্যানোড পোটেনশিয়ালে বসিয়ে দিবে, তাহলে সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, এখান থেকে তুমি E0 সেল কত হচ্ছে পেয়ে যাবে। E0 সেল পুট করে দেওয়ার পর এখানে বসিয়ে দিবে, F এর ভ্যালু কত হয় 96500 কুলম্ব 1 ফ্যারাডে, আর n মানে কি নাম্বার অফ ইলেকট্রন ইউজড, তো নাম্বার অফ ইলেকট্রন তোমার কোশ্চেনে দেওয়া আছে। এবার দেখো একটা ইকুয়েশনে দেওয়া আছে নাম্বার অফ ইলেকট্রন 2, একটা রিডাকশনে দেওয়া আছে 2 ইলেকট্রন ইজ ইউজড, আর একটা রিঅ্যাকশনে দেওয়া আছে নাম্বার অফ ইলেকট্রন ইউজ ইজ 3, তাই দুটো ইলেকট্রন তো ম্যাচ করছে না, একটাতে বলছে 2 একটাতে বলছে 3, কিন্তু নাম্বার অফ ইলেকট্রন শুড বি সেম। তাহলে কি করতে হবে, নাম্বার অফ ইলেকট্রন 2 আর একটা 3 থাকলে কিভাবে আমরা এটাকে ম্যানিপুলেট করি, ইকুয়েট করি কি করে, 2 ইলেকট্রনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই আর 3 ইলেকট্রনটাকে 2 দিয়ে, তাহলে কি হয়ে যাচ্ছে 6, তাহলে n এর ভ্যালু কিন্তু এখানে 6 হবে মাথায়। তার মানে একটা ইকুয়েশন দিয়েছে, ধরো তোমাকে আমি একটা জাস্ট एग्जांपल দিচ্ছি, ধরো তোমাকে বলো a থেকে
A3+ হচ্ছে, এখানে ধরো সে কি করলো, তিনটে ইলেকট্রন লুজ করলো। আবার ধরো B2+ আছে, সে দুটো ইলেকট্রন গেইন করে B তে কনভার্টেড, অনেকটা এরকমই দিয়েছে। বাট এখানে তুমি ইউজ করছো তিনটে, এখানে ইউজ করছো দুটো ইলেকট্রন, তাহলে দুটো মানে ইলেকট্রন ম্যাচ করছে না। তাহলে এটাকে আমি কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব যাতে এই ইলেকট্রনটা কেটে যায়। তাহলে কাটছে কখন, যখন তুমি 6 ইলেকট্রন কনসিডার করছো। তাহলে এখানে n এর ভ্যালু কত হবে, 6। আচ্ছা, বলতে হাউ ডু ইউ কনভার্ট, এটা নিজেরা করো। এটা লিখো তো, কনভার্সন লিখো। n প্রোপাইল, এটা ব্রেক দিচ্ছি, ব্রেকের মধ্যে এই কনভার্সনটা করো। n প্রোপাইল ক্লোরাইড টু n প্রোপাইল অ্যামিন, n propyl chloride to n propyl amine by Gabriel and aminolysis, Gabriel and aminolysis separately, Gabriel and aminolysis, AMINOLYSIS separately, Gabriel and aminolysis reaction separately use করে কি করে n propyl chloride থেকে n propyl amine বানাবে by Gabriel and aminolysis reaction। আর একটা লেখো, convert aniline to 1,4-dinitrobenzene, convert aniline to 1,4-dinitrobenzene, আর একটা aniline to iodobenzene, দুটো করো, করো দেখি। করো করো, বুঝতে তো না, করো। तो जल है। How to convert n propyl chloride to n propyl amine? ও ডিরেক্ট যাই না, ডিরেক্ট মুখে বলছে একটা পেজ इससे समझ लगी फॉर्मूला लेना है convert aniline to 1 foot guys 1 foot dinitrous
টপার আমার সাথে আর কথা বলে না ভাই, আমার টপার ফোনে খুলে কিভাবে তুই ভাই এটা কি খারাপ জিনিস এক লাস্টেরটা পেয়েছি আমি। আচ্ছা সেকেন্ডটাই লাস্টেরটা এটা। সবাই কি একটাই পারে খারাপ সিন ভাই গোড়া হয়ে গেল কিন্তু আচ্ছা না ভাই আরে সবাই সবাই জানি আমি বললাম কিছু জানি না, আমার মনে নেই লাস্ট কি আই এটা কোনটা লাস্টেরটা আই ডোন্ট নো অ্যানিমেট ইন্টু আই হ্যাঁ কল কল তুই জানি তুই বলতে পারিস হ্যাঁ ঠিক আছে থাক এমনিতেও জানি আমি পড়াশোনা কালকে কি হবে অভিজিৎকে ফোন করে নিজে ভাই একবার ওই মনে হচ্ছে এর পাশে কিছু আছে না পরেরটা যা এক্সেলেন্স থেকে এটাই এখানে লেখা বলবো এটাই এখানে লেখা হ্যাঁ না এইটুকু ভাই, বুদ্ধিমান এই দেখ এখানে বেরিয়েছে বলে তো এরপরে কিছু নেই না দেখ C6 এক্সেলেন্স C6H4N2 হ্যাঁ এটা সিএইচ কত বল N2 Cl তারপরে NO2 ব্র্যাকেট আছে দেখ নিচে আছে এটা এটা এখানেরটা বল এবার আমি না, এখানে বললাম তো এখানে তো আমি CL দেখতে পাচ্ছি বললাম তো একেবারেই CI, এই তো বড় এটা নিচে দিয়ে বেরিয়ে গেছে সেটা নিচে আছে বেরোচ্ছে না সেই হাওয়ায় ভাসছে না গ্রে ম্যাটারটা একটু খরচ কর Second line. সব আছে কিছু হাওয়ায় বেরোয়নি। নেই এদিকে কিছু নেই সেকেন্ড লাইন না ও আচ্ছা আচ্ছা প্লেনলি থেকে এসেছিল বলে ওটা সাইডে কেটে যাচ্ছে সেকেন্ড লাইন এদিন আগে যে আমি ভাই আমি ভাবছি ফোন থেকে বেরিয়ে গেছে এর ফোনটাকে রোটেট করলাম দেখার জন্য যে ফোন থেকে আর কতটা বেরোচ্ছে ফোন ভাই জোরে লাগাই ও দিচ্ছে পাগল শীতে এরকম বলতে নেই বলতে বলতে হবে ঠিক আছে সবার সাথে কথা বলতে বুঝতে পারি বিরাজেরও নেই মেয়েরাই বেশি ফেল করে আমি বিরাজ বুঝতে নেই পারছি। জাস্ট ফিজিক্যালি ছেলে আমার দার্শনিক নেই। কোনটা করছে এতটা না মানে শিক্ষিত বলে থাকি না, এত বেশি কিছু বুঝতে পারি না। আরে তো ভাবতে সবাই একটাই জানে সব শিখেছি কি আছে হ্যাঁ প্লিজ এখন তো বলো প্রথমটা কি ছিল এন প্রোপাইল ক্লোরাইড থেকে কি বলেছে গ্যাব্রিয়েল বানাতে পেরেছো না কেন গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস এই হচ্ছে থ্যালিমাইড মলিকিউলটা প্রথমে কি দেওয়া হয় কেউইচ অ্যাসিডিক হাইড্রোজেনটাকে ক্যাপচার করে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে এবার কি বলেছে এন প্রোপাইল ক্লোরাইড কারণ এই পরেসটাকে আমরা অ্যালকিল হ্যালাইডটা দিই তাহলে এখানে SN2 হবে এন প্রোপাইল ক্লোরাইড মানে CH3 CH2 CH2 Cl তাহলে নেগেটিভ চার্জটা এই কার্বন অ্যাটাক করবে ক্লোরিনটা বেরিয়ে যাবে এটা কি হবে N CH2 CH2 CH3 তারপর যদি হাইড্রোলিসিস করে দাও OH মাইনাস ওয়াটার দিয়ে তাহলে এই বন্ডটাও ফ্লিপ করবে এই বন্ডটাও ফ্লিপ করবে কি হবে এখান থেকে তারপরে H3+ যদি দাও তাহলে এটা হবে থ্যালিক অ্যাসিড COOH COOH আর এটা কি হয়ে যাবে CH3 CH2 CH2 NH2 একই সিনথেসিস করলাম এন প্রোপাইল ক্লোরাইড থেকে এন প্রোপাইল এর নাম কি গ্যাব্রিয়েল থ্যালিমাইড করানো হয়েছিল তো ক্লাসে গ্যাব্রিয়েল থ্যালিমাইড আর কি বলেছে অ্যামিনোলিসিস প্রসেস তো
অ্যামিনোলিসিস প্রসেসটা আমরা অ্যালকিল হ্যালাইড থেকে করে থাকি, কিছুই না, অ্যামোনিয়া দিয়ে ট্রিট করে দাও, এটা সব থেকে ইজি ছিল। অ্যামোনিয়া দিয়ে ট্রিট করে দাও। অ্যামোনিয়া কি করবে, নাইট্রোজেনের লোন পেট এখানে অ্যাটাক করবে, ক্লোরিনটাকে বার করে দেবে। অ্যামোনিয়া দিয়ে হিট করো, তাহলে কি হবে, CH3 CH2 CH2 NH2। এখানে এন প্রোপাইল ক্লোরাইড থেকে এন প্রোপাইল সিম্পল। এটাকে বলা হচ্ছে অ্যামোনোলিসিস। অ্যামিনোলিসিস। নেক্সটটা কি ছিল, কি কনভার্সন ছিল? এটা আয়োডোবেনজিন না আরেকটা ছিল অ্যানিলিনের আগে 1,4-9 অ্যানিলিন থেকে 1,4 ডাইনাইট্রো। এটা হয়ে গেছে গ্যাব্রিয়েলটা। বলছে অ্যানিলিন থেকে 1,4 ডাইনাইট্রো বেরিয়ে, মানে এখানেও NO2 ডাইনাইট্রো তো 1,4 ডাইনাইট্রো, এটা বানাবো কি করে দেবো বলো? বলো দেখি। প্রথমে তো NO2 দিয়ে আর HCl দিয়ে, তারপরে তারপরে HBF। না এখানে তো ফ্লুরিন তো ঢোকানোর দরকার নেই, এখানে NO2 ঢোকাতে বলেছে। ও হ্যাঁ, তো HNO আমি একটুখানি এখান থেকে আগে এটা জানি না। হ্যাঁ, তারপরে কি করতে হবে? HCl H2SO4 HNO3 H2SO4 H করতে হবে। এখান থেকে কি আগে আগে ধরো ডায়াজেটাইজেশন। হ্যাঁ ডায়াজেটাইজেশন কারণে স্টেপ বলে দেয়নি, তাহলে মাল্টিপল স্টেপই করতে হবে। তাহলে ডায়াজেটাইজেশন করলে এটা কি হবে, N2 + Cl- হবে। তারপরে তুমি H3PO2 দিয়ে দিলে, তাহলে কি হবে, N2 টা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে বেনজিন হবে। এবার এই বেনজিন হওয়ার পর তারপরে তুমি নাইট্রেশন করলে কি হবে, NO2 গ্রুপটা ঢুকবে নাইট্রোজেন। এবার নাইট্রো যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারপরে তুমি আরেকটা নাইট্রো ঢোকাতে গেলে বিটাতে ঢুকবে, প্যারাতে ঢুকবে না। তার মানে এখানে প্যারাতে ঢোকাতে হবে, তাহলে কি করতে হবে, ওই NO2 টাকে ফার্দার কিসে কনভার্ট করতে হবে, NH2 তে কনভার্ট করতে হবে। তাহলে সেই NH2 তো প্রথম থেকে দেওয়া আছে। NH2 তারপরটাতে NH2 দিয়ে কনভার্ট হবে। তার মানে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে NH2 টাকে অ্যাসিটাইলাইটে কনভার্ট করতে হবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে দিলে NH2 কি যাবে, NHCO CH3 হবে। তারপর তুমি নাইট্রেশন করবে, নাইট্রেশন করলে কি হবে, দুটো পজিশনে NO2 টা ঢুকবে, একবার অর্থতে ঢুকবে একবার প্যারাতে ঢুকবে, প্যারাটাকে আইসোলেট করবে, তাহলে প্যারাতে NO2 ঢুকে গেল। এবার NHCO CH3 টাকে NO2 তে কনভার্ট করতে হবে, কিভাবে করবে, হাইড্রোলিসিস করে দিলে NH2 হবে। আর NH2 থেকে NO2 করে কি করে, পার অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এতটা ক্রিটিক্যাল দেবে না, তাও করে রাখো। এই দেখো প্রথমে তোমার কি ছিল, অ্যানিলিন ছিল, তাই তো? অ্যানিলিনে প্রথমে তুমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে দাও, দিয়ে পিরিডিন দিয়ে দাও, তাহলে কি হবে, এটা NHCO CH3 হবে। তারপরে নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করো, কনসেন্ট্রেট নাইট্রেশন করো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে তোমার দুটো প্রোডাক্ট তৈরি হবে, একটা NHCO CH3 অর্থ পজিশনে NO2 টা ঢুকবে, আর একটা কোন পজিশনে ঢুকবে, NHCO CH3 প্যারা পজিশনে ঢুকবে, হ্যাঁ কি না? এবার এটাকে আইসোলেট করবে, কি করলে, এটাকে আইসোলেট করবে। আইসোলেট করার পর এর মধ্যে তুমি কি করলে, এবার হাইড্রোলিসিস করলে, মানে H3+ দিলে। তার ফলে NHCO CH3 টা কি হয়ে যাবে, NH2 হয়ে যাবে ফার্দার। আর আমরা অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন করে কি করি, পার অ্যাসিড দিয়ে ট্রিট করি। এবার এই অ্যানিলিন থেকে NO2 টাকে NH2 টাকে NO2 তে কনভার্ট করার জন্য পার অ্যাসিড দিয়ে দাও, মানে RCOOH দিয়ে হিট করে দাও।
তাহলে কি হয়ে যাবে, এটাও NO2 হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, তো এতটা ক্রিটিক্যাল আই গেস কি পরীক্ষাতে দেবে। এটা একটা কনভার্সন দিয়েছে, আর একটা কনভার্সন কি দিয়েছে, অ্যানিলিন থেকে আয়োডোবেন। অ্যানিলিন একে ধরো তোমাকে NaO2HCl দিতে হবে, আর 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড মেইনটেইন করতে হবে। তাহলে অ্যানিলিনটা কি হয়ে যাবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এবার KI দিয়ে দাও, KI দিয়ে হিট করো, তাহলে কি হবে, কিছু ছিল বলে। এটাই জাস্ট একটু মাথা ঘামাতে হবে, নাকি এটা তো ইজি করো না তো শুধু। আচ্ছা নেক্সট কি দিয়েছে দেখি। আচ্ছা আচ্ছা এখানে বলেছে হোয়াট হ্যাপেন্স when, তার আগে বলেছে যে এক্সপ্লেন ক্লোরোইথেন অন ট্রিটমেন্ট উইথ KOH aqueous KOH hydrolysis yields ethanol. ক্লোরোবেনজিন ডাজ নট রেসপন্ড টু দিস। দেখো আমি বারবার বলেছিলাম এরকম টাইপের প্রবলেম, ক্লোরোবেনজিন রিঅ্যাকশন করে না, কিন্তু তোমাকে বলছে যে ক্লোরোইথেনকে aqueous KOH দিয়ে করলে আমরা প্রোডাক্ট পাবো, খুব ইজি। কেন করে না, সেই রিজনটা কি, সেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কেন ক্লোরোবেনজিন করে না, আগে তিনি বলছিলেন। তার মানে দেখো কিচ্ছু না, তার মানে কি বলেছে দেখো, তোমার কাছে আছে ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিন নিউক্লিও মানে এখানে যদি তুমি aqueous KOH দাও রিঅ্যাকশন হয় না বলছে, কেন হয় না, সেই আমি ওটাই তো পড়িয়েছিলাম, মনে করে দেখবে ক্লোরোবেনজিন ইজ ইনার্ট টু দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কেন বলো তো, কারণ ক্লোরোবেনজিন কি করে, রেজোনেন্স করে। এটা যদি রেজোনেন্স করে তাহলে কি হবে, কার্বন ক্লোরিন বন্ড উইল গেট দ্য পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, হ্যাঁ কি না। তাহলে এই কার্বন ক্লোরিন বন্ড যেটাকে তোমার সিঙ্গেল বন্ড লাগছিল এটা এখন কি ডাবল বন্ড, তাহলে ইজিলি ক্লোরিনটাকে আমি বার করতে পারবো, সেই জন্য এটা কোনো রকম রিঅ্যাকশনে টেক পার্ট করবে। আরেকটা রিজন তুমি কি বলবে, নট অনলি দ্য পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, নট অনলি দ্য পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, তার সাথে আরেকটা জিনিস আছে, কি বলতো, তার সাথে আরেকটা জিনিস হচ্ছে দিস কার্বন ইজ sp2 হাইব্রিডাইজ। হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন স্টেট, sp2। তাহলে sp2 হওয়ার জন্য কার্বন ক্লোরিন বন্ডটা ব্রেক করছে, তাহলে দুটো রিজন, একটা ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে আর একটা কার্বনটা কি হাইব্রিডাইজ, sp2। এবার তোমাকে এই একই কোশ্চেন দিয়েছে কি, ক্লোরোইথেন মানে ইথাইল ক্লোরাইড, এখানে aqueous KOH যদি দাও তাহলে সেখানে নাকি রিঅ্যাকশন হয়ে CH3CH2OH হচ্ছে, কেন, কারণ এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, কারণ এখানে যে aqueous KOH OH মাইনাসটা আছে সেটাই কার্বন অ্যাটাক করছে, ওইটাকে ক্লোরিনটাকে বার করছে, তার ফলে ইথানল পাচ্ছে। তার মানে এখানে রিঅ্যাকশনটা হচ্ছে কেন, কারণ কার্বনটা এখানে sp3 আছে, দেখো কার্বনটা কি আছে, সিঙ্গেল বন্ডের sp3, আর এখানে কার্বনটা sp2 ছিল, সেজন্য আমরা ক্লোরিনটাকে বার করতে পারছি। এখানে ক্লোরিনটা ইজিলি বেরিয়ে যাচ্ছে, তার ফলে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইজিলি ফেভারেবল হচ্ছে, সেজন্য তুমি এখানে প্রোডাক্ট পাচ্ছ, এখানে পাচ্ছ। এটা বারবার আমি বলেছিলাম এরকম একটা প্রবলেম থাকবে। হ্যালো অ্যালকেন, এই হ্যালো এটাকে বলে হ্যালো অ্যালকেন, এটাকে বলে হ্যালো অ্যালিন। হ্যালো অ্যালিনস আর inert to nucleophilic substitution, but haloalkanes are carrying out the mechanism. আচ্ছা তারপরে বলেছে হোয়াট, এটা হচ্ছে ই এর প্রবলেম, এটা হচ্ছে দেখবি ই এর প্রবলেম, 3 এর ই। তারপরে হচ্ছে বলেছে হোয়াট হ্যাপেন্স when phenol is treated with caustic soda and chloroform, কি রিঅ্যাকশন, ফেনলকে caustic সোডা, এটা তো খুব ফেমাস রিঅ্যাকশন, কি নাম, রাইমেটিমেন। ফেনলকে কি বলেছে, caustic সোডা মানে NaOH আর ক্লোরোফর্ম দিয়ে ট্রিট করা হলো, CHCl3। এবার তারপরে বলেছে which process will you prefer for the, আচ্ছা তারপরের কোশ্চেন এটা, তাহলে এটা কি হবে, what happens when, তারপর তুমি ধরো H3+ দিয়ে দাও, কি হবে, স্যালিসাইলডিহাইড পড়েছো না, কি হবে, স্যালিসাইলডিহাইড হবে। এটা ডাইরেক্টলি কনভার্সন হতে হয়, কনভার্ট ফেনল টু স্যালিসাইলডিহাইড, তখন এটা ভাবে করতে হবে। এই কোশ্চেনটা হচ্ছে তোমার এফ এর কোশ্চেন, এফ পেজ নাম্বার লিখে রাখতে পারো 668। আচ্ছা তারপরে বলেছে CH3O C2H5 বানাতে হবে, ইউ নিড টু প্রিপেয়ার CH3O C2H5, এটা বানাতে বলেছে, ভালো কথা। কিন্তু বলছে কোনটা তোমার কাছে সবথেকে বেশি অ্যাপ্লিকেবল। নাম্বার 1 বলেছে দেখো এইটা বানাতে গিয়ে তুমি কি এইটা করবে CH3OH and C2H5OH, এটাকে বলছে 1:1 নিতে হবে, নিয়ে এটাকে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ট্রিট করতে হবে।
বলছে এই দুটো মিক্সচার 1:1 নিয়ে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ট্রিট করলে নাকি তুমি এটা পাবে। এটা নাকি নাম্বার 2 CH3I নিতে হবে আর CH3CH2ON নিতে হবে এবং এটাকে রিঅ্যাক্ট করাতে হবে। কোনটা হবে? এই দুটো অপশনের মধ্যে কোন অপশনটার মাধ্যমে তুমি এটা পাবে? এটা কোশ্চেন হবে। নেম রিঅ্যাকশন উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন ইথার সিনথেসিস মানে অপশন 2 হবে। কেন? কারণ এখানে যে ইথক্সাইডটা আছে কি হয় রিঅ্যাকশনে SN2 হয়, CH3 CH Na আছে তো, আর তুমি দিয়েছো CH3I, তাহলে এই O- টা কি কার্বন অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, তাহলে কি পেয়ে যাবে CH3 CH2O CH3, দেখো এই থাকটা পেয়ে যাবে। C2H5 মানে তো CH3 CH2, তাহলে এই থাকটা পেয়ে যাবে। এটা কি বলা হয়? উইলিয়ামসন, লিখে রাখো উইলিয়ামসন ইথার সিনথেসিস। এবার তুমি বলবে যে স্যার এইটা কেন হবে না, এটা কেন হবে না সেটা রিজনটা কি দিই, আর এটা কেন হবে না সেটা রিজন আমি দেব। রিজনটা খুব জাস্টিফাইড, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 মানে কি H+ দিচ্ছে, সালফিউরিক অ্যাসিড সলিউশনে কি দেবে H+, তাহলে one of the which gets protonated and will be converted to OH2+, তাহলে যখন OH2+ হয়ে বেরিয়ে যাবে there will be generation of carbocation, বাট কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন লেস স্টেবল, সেই জন্য এই রিঅ্যাকশনের মাধ্যমে প্রসিড করবে। তাহলে তুমি ভেবে দেখো তোমার কাছে ধরো ছিল ইথানল, ভেবে দেখো এগুলো লিখতে হবে, তাহলে ইথানলটাকে তুমি কি লিখতে পারো CH3 CH2H, হ্যাঁ কি না? এখানে H2SO4 দিচ্ছ, তাহলে H2SO4 দিলে প্রথম কথা একটা হাই চান্স থাকবে এইটা থেকে H2SO4 কি হিসেবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট, তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে ওয়াটার বেরিয়ে গেলে কি হবে CH2 ডাবল বন্ড CH2 ইথিন হয়ে যাবে, তাই না? এবার এই ইথিন মলিকুলে ধরো তুমি CH3OH দিয়ে ট্রিট করাচ্ছ, যেখানে অক্সিজেনের লোন পেয়ারটা ধরে এই কার্বনিক অ্যাটাক করবে, এটা খুলবে, তারপরে হয়তো তুমি পেতে পারো CH3O, এটা হয়ে যাচ্ছে CH2CH3, এটা পেতে পারো। কিন্তু এইটা হওয়ার সাথে সাথে এখানে যেটা তৈরি হবে এই ওইচটা প্রথমে একটা H+ নেবে, নিয়ে তৈরি করবে আরেকটা চান্স CH3CH2+, এটা কিনা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি মানে কি লেস স্টেবল, তার মানে ইথানল একটা H+ বা মিথানল একটা H+ যদি নেয় দেয়ার ইজ এ জেনারেশন অফ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন which is less stable, তাহলে লেস স্টেবল কার্বোক্যাটায়নের মাধ্যমে তুমি রিঅ্যাকশনটা দেখাচ্ছে which is unfavorable। রাদার উইলিয়ামসন ইথার সিনথেসিস যেটা সেকেন্ডে আছে, সেখানে আমরা একটা সোডিয়াম ইথক্সাইড নিয়েছি আর মিথাইল হাইড্রাইড নিয়েছি, সেখানে এটা কি করছে সিম্পলি SN2 রিঅ্যাকশন ক্যারি আউট করছে করে আমাকে রিঅ্যাক্ট করে দিচ্ছে। তাহলে আমি কোনটা মানে কোথায় আমার চান্স বেশি? এখানে, কারণ ওখানে তো অনেকগুলো প্রোডাক্ট তৈরি হওয়ার চান্স তৈরি হচ্ছে, আমি যে একটা প্রোডাক্ট পাবো ইথিন পাবো, ইথিনের মধ্যে ওটা অ্যাটাক হবে, বা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মাধ্যমে হতে পারে কিন্তু 1 ডিগ্রি লেস স্টেবল, তার মানে চান্স অনেকগুলো, তাহলে এখানে একটাই পসিবিলিটি SN2, তাহলে অ্যানসার কোনটা হবে? সেকেন্ড। আচ্ছা প্রোপোরেশন প্রসেস, আচ্ছা তারপরে বলে যে দেখো what will happen benzene diazonium chloride is added to phenol dissolved in sodium hydroxide secondary and tertiary alcohol using Lucas reagent। বাবা একসাথে কত কোশ্চেন। what will happen when benzene diazonium chloride is added to phenol, এটা একটা কোশ্চেন। তারপরে বলেছে how to distinguish secondary and tertiary alcohol by Lucas reagent, easy, secondary and tertiary alcohol কি Lucas reagent দিয়ে তুমি ইজিলি আইসোলেট করতে পারবে। Lucas reagent এর ফর্মুলা কি? আজকে যে পরীক্ষা ছিল বলো, ZnHCl না ZnCl2HC, জিঙ্ক ক্লোরাইড আর অ্যানহাইড্রাস HC, ওই তো না। এটা কত নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে EF, F এর অর মনে হয় দেখি, হ্যাঁ অর। তাহলে প্রথমে বলেছে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের কি রিঅ্যাকশন হবে, খুব সিম্পল, এক্ষুনি করলাম এই অ্যানিলিন থেকে যে রিঅ্যাকশনটা করলাম অ্যাজোডাইট টেস্ট পড়ানোর সময়। তাহলে এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 + Cl- ছিল, এর সাথে বলেছে ফেনলের রিঅ্যাকশন, তাহলে কি হবে ফেনলের রেসপেক্টে প্যারা পজিশনে এই N ডাবল বন্ড Nটা অ্যাটাক করবে আর তার সাথে বেনজিনটা অ্যাটাচ করবে, তাহলে কি হবে অ্যাজোডাইট তৈরি হবে। আর তাহলে বলেছে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে কি করে আমরা সেপারেট আউট করব, দেখো
এই তোমার কাছে এরকম তুমি এরকম ভাবে লিখবে 3 ডিগ্রি অ্যালকোহল ধরো তোমার কাছে আছে এটা, এবার এটাকে লুকাস রিয়েজেন্ট দিচ্ছ। লুকাস রিয়েজেন্ট মানে জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl, তাহলে কি হবে এটা CH3 CH3 CH3। তার মানে তোমাকে বলতে হবে as in case of 3 degree alcohol, এটা কত ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল, in case of 3 degree alcohol the turbidity appears immediately, আর এটাই যদি 2 ডিগ্রি করে দেয় তাহলে এটা কত সময় নেবে 5 মিনিট সময় নেবে, তাহলে এটা হচ্ছে turbidity appears immediately। আর এটাই যদি তুমি জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl দাও, এখানে লিখে রাখো turbidity appears immediately within 5 minutes, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। আচ্ছা এইচ এর অর দিয়ে একটা কোশ্চেন দিয়েছে যে টাইটানিয়াম 3+ ইজ কালার বা টাইটানিয়াম 4+ ইজ কালারলেস, এইচ এর অর টাইটানিয়াম ট্রাইক্লোরাইড বলছে কালার, তাই তো বলেছে, and titanium Cl4 is colorless, কেন কি রিজন? একদমই ডিডি ট্রানজিশন। এবার এখানে টাইটানিয়াম কি স্টেটে আছে +3, এখানে কি আছে +4, কারণ তিনটে ক্লোরিন আছে বলে +3, চারটে ক্লোরিন আছে +4, +3 হলে কি হবে টাইটানিয়ামের আগে বলো ইলেকট্রনিক কনফিগারেশন কি, টাইটানিয়াম মানে 22 অ্যাটমিক নাম্বার, তাহলে টাইটানিয়াম যদি 22 হয় তাহলে প্রথমে থাকবে আর্গন 18, তারপরে হচ্ছে তোমার কি হবে 4s2, তাহলে 18 2 20 আর দুটো করে থাকবে 3d2। এবার তুমি যখন টাইটানিয়াম 3+ করছো +3 মানে TiCl3 তে +3 মানে 4s থেকে দুটো যাচ্ছে, আর 3d তে কটা থাকছে একটা থাকছে, হ্যাঁ কি না 3d1 থাকছে। কিন্তু যেই টাইটানিয়াম +4 করছো তাহলে এখান থেকেও দুটো যাচ্ছে এখান থেকেও দুটো যাচ্ছে, তাহলে কি আছে নো ডি ইলেকট্রন, তাহলে এখানে নো, যদি কোনো ডি ইলেকট্রন নাই থাকে তাহলে নো ডিডি ট্রানজিশন, হ্যাঁ কি না, আর এখানে আমরা ডি ইলেকট্রন তো একটা থাকছে তার জন্য ডিডি ট্রানজিশন, ক্লিয়ার। তাহলে ডিডি ট্রানজিশন এর জন্য এটা কালারফুল হচ্ছে আর এটা কালারলেস হচ্ছে। আচ্ছা এই কোশ্চেনে দিয়েছে দেখো কমপ্লিট দা ফলোইং, এরকম টাইপের প্রবলেম আমরা করেছিলাম, টি ব্লক এটা লেখা হয়ে গেছে, লিখে নিয়ে যান। লুকাস টেস্ট, লুকাস রিয়েজেন্ট লিখতে দেয় বারবার বলেছি। আচ্ছা দেখো দিয়েছে MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস, টাইট্রেশন করেছো? কি টাইট্রেশন করেছো বলো, কি টাইট্রেশন করেছো? MnO4 অক্সালিক অ্যাসিড আর মোর সল্ট করেছো। এবার বলো মোর সল্টের ফর্মুলা কি? What type of salt more salt is? Complex salt or double salt? কি salt? ডাবল সল্ট। Double salt. ফর্মুলাটা হচ্ছে FeSO4 NH4 whole twice SO4 6H2. FeSO4 NH4 whole twice SO4 6H2 মোর সল্ট। এবার ওখানে তুমি এক্ষুনি বললে কি কি টাইট্রেশন করেছো বললে? ফার্স্টেই বলেছো অক্সালিক অ্যাসিড, এটা দেখো এই MnO4 অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন, তার রিঅ্যাকশনটা দেখো, তাহলে কি হয় অ্যাসিডিক মিডিয়াম MnO4 মাইনাসটা কিতে কনভার্টেড হবে Mn+2, আর অক্সালিক অ্যাসিডের একটা জিনিস তুমি করো টাইট্রেশন করার সময় কি করে বলো তো, অ্যাসিডটা অ্যাড করে হিট করো, হিট করার সময় দুটো তিনটে যখন বাবল বেরোয় তখন সেটা দিয়ে টাইট্রেট করা শুরু করো। তাহলে কেন শুরু করো বলো তো, কারণ এই C2O4 2 মাইনাসটা কিতে কনভার্টেড হয় CO2 তে কনভার্ট। এবার তুমি ব্যালেন্স করো MnO4 মাইনাস আমরা কি জানি 8H প্লাস 5 ইলেকট্রন, আমার মনে আছে বলে আমি লিখে দিলাম, Mn2 প্লাস প্লাস হবে 4H2, এটা একটা ইকুয়েশন হবে। আর একটা হচ্ছে দেখো অক্সালিক অ্যাসিড C2O4 2 মাইনাস, এখান থেকে হচ্ছে দেখো CO2, তাহলে এখানে দেখো এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে দেখো নাম্বার অফ অ্যাটম ব্যালেন্স হয়ে গেল,
বাট এখানে 2 নেগেটিভ চার্জ আছে আর এখানে 0, তাহলে ইট টু 2 ইলেকট্রন ওভার হিয়ার, চার্জ ব্যালেন্স হয়ে যাবে। এবার তুই ভালো করে দেখ এখানে কটা ইলেকট্রন আছে 5টা, এখানে 2টো, তো নাম্বার অফ ইলেকট্রন ইজ নট ম্যাচিং। তাহলে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই কর আর এই ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই কর, অ্যাড করে দে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2MnO4 minus plus 16H plus plus 5C2O4 2 minus, সেখান থেকে হচ্ছে 2Mn2 plus plus 8H2O plus 10CO2। Yes or no? ব্যালেন্সিং হয়ে গেল, করা হয়ে গেল, কি বলিস প্রবলেম? তারপর যে ড্র দ্য স্ট্রাকচার অফ ডি গ্লুকোজ, বারবার করিয়েছিল ডি গ্লুকোজের স্ট্রাকচার ড্র করতে হবে। তারপর আবার এটা তো বায়োলজি, হুইচ ভিটামিন ডেফিসিট কজেস পার্নিসিয়াস অ্যানিমিয়া, বলো কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়? কি গো বায়োলজি স্টুডেন্টরা বলো, হ্যাঁ এসব নেই, ভিটামিনের অভাবে আবার তাই তো লিখেছে হুইচ ভিটামিন ডেফিসিট কজেস পার্নিসিয়াস অ্যানিমিয়া, কি বল? স্টাডি কর, আমি পড়াশোনা করছি, এটা খালি মেটাল আয়ন করে রেখে আর ভিটামিন তো দিতে হবে। ডি গ্লুকোজের স্ট্রাকচার কি হবে বল? এটা কত নম্বর কোশ্চেন দেখ, আই ডি গ্লুকোজ মানে কি মনে আছে 2-1-2-2 রুল বলেছিলাম, তাহলে CHO দিবি, এখানে CH2 দিবি, ফিসার আমি ড্র করে দিচ্ছি, তাহলে এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 2, বাকিটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। 2 মানে কি রাইট হ্যান্ড সাইড আর 1 মানে কি লেফট হ্যান্ড সাইড। তারপর বলেছে দেখ কোশ্চেন নাম্বার 3 এ বি এর অর্ডার 3 বলে একটা কোশ্চেন আছে, বলে হোয়াট ইজ দ্য অ্যাসিডিক অর্ডার, দিয়ে তোকে তিনটে কম্পাউন্ড দিয়েছে, HOCl, HOCl2, HOCl2, HClO2, তারপর বলছে HClO3, তারপর দিকে HClO4, বলছে এই চারটে কম্পাউন্ডের অ্যাসিডিটি অর্ডার কি হবে? বলছে যত নাম্বার অফ অক্সিজেন বাড়ছে তত অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ছে। কেন? কারণ অ্যাসিডিটি ডিপেন্ড করে কিসের উপর? স্টেবিলিটি অফ কনজুগেট বেস, হ্যাঁ কি না? স্টেবিলিটি অফ সিবি মানে কনজুগেট বেস। তাহলে এখান থেকে ধর তুই যদি একটা H+ বার করিস তাহলে কনজুগেট বেস কি হবে? Cl-। এখান থেকে যদি একটা H+ বাদ দিস তাহলে কি হবে? Cl-O2-। এখান থেকে যদি একটা কনজুগেট H+ বার করিস তাহলে কি হবে? Cl-O3-। এখান থেকে একটা H+ বার করলে কি হবে? Cl-O4-। এদের মধ্যে সবথেকে স্টেবল কি? Cl-O4-। কারণ এখানে এক্সটেন্ট অফ রেজোনেন্স বেশি। তারপরে এটা কারণ তুমি ভেবে দেখো Cl-O4- মানে কি? Cl ডাবল বন্ড O-। এটা এখানেও রেজোনেন্স করতে পারে, এটাও রেজোনেন্স করতে পারে, এটাও রেজোনেন্স করতে পারে। চারটে অক্সিজেন আছে, চারটে অক্সিজেনকে ইনভলভ করে রেজোনেন্স করতে পারে, তাহলে কে সবথেকে বেশি স্টেবল? এটা, দেন এটা, দেন এটা, দেন এটা। তাহলে অ্যাসিডিটি অর্ডার কি হবে? দেওয়া আছে এগুলো ভালো। আচ্ছা বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড এদেরকে ডিস্টিংগুইশ করবি কি করে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার সি এর 2 এক একটা। বেঞ্জালডিহাইড আছে PHCOH, আর একটা কি আছে অ্যাসিটালডিহাইড, কি করে ডিস্টিংগুইশ করবি রে? এখানে কিটোমিথাইল গ্রুপটা আছে, টলেন্স কি দিয়ে কি দুটোই তো অ্যালডিহাইড, টলেন্স দিয়ে তো আমরা অ্যালডিহাইডের সাথে কিটোনকে করি, এখানে তো দুটোই অ্যালডিহাইড আছে, বেঞ্জালডিহাইড আছে আর অ্যাসিটালডিহাইড আছে, কি দিয়ে করব? এর মধ্যে তার কিটোমিথাইল গ্রুপ আছে, তারপরে আয়োডো ফর্ম টেস্ট, I2NH দিয়ে দিলে এখানে CHI3 প্রেসিপিটেট করবে আয়োডো ফর্ম,
কিন্তু এখানে তো কিটো মিথাইল গ্রুপ নেই, তারপর I2NH দিলে নো আয়ন। হ্যাঁ, তোকে যদি বলতো যে তোর এখানে অ্যাসিডন আছে, এটা অ্যাসিডালডিহাইড আছে, তখন আমি মানতাম টলেন্স ফেলিং এগুলো। টলেন্স ফেলিং এগুলো কিসে ইউজ করা হয়? অ্যালডিহাইডের সাথে কিটোনকে ডিসটিংগুইশ করার জন্য। অ্যালডিহাইড উইল রেসপন্ড টু টলেন্স অফ ফেলিং, বাট কিটোন উইল নট। বাট দুটোই অ্যালডিহাইড আছে, তাহলে দুটো কি টলেন্স দিলে দুটোই তো রেসপন্ড করবে, দুটোতেই সিলভার মেটাল পাবো। কিন্তু এখানে I2NH দিতে হবে, কি আয়োডোফর্ম। I2NH দিলে এখানে আমরা আয়োডোফর্মের প্রেসিপিটেট পাবো এখানে। আচ্ছা, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এইটা তুই বলতে পারিস। ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড মানে, ফর্মিক অ্যাসিড মানে কি HCOOH, আর অ্যাসিটিক অ্যাসিড মানে কি CH3COOH। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এখানে তুই বরং বলতে পারিস টলেন্স। কেন? কারণ ফর্মিক অ্যাসিডে দেখ ফরমেটটা রয়েছে অ্যালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিডের সাথে নেই। তাহলে এখানে তুই যদি টলেন্স দিস, টলেন্স রিএজেন্টের ফর্মুলা কি ভুলে গেছিস? AgNH3 হোল টুয়াইস OH। তাহলে টলেন্স রিএজেন্ট যদি দিস, তাহলে এখানে আমরা পজিটিভ রেসপন্স পাবো, মানে সিলভার মিরারের প্রেসিপিটেট করবে। আর এখানে যেহেতু আমরা নেই, সেই জন্য এখানে যদি টলেন্স দিই, নো নিউজ। দুভাবে করতে পারি। তাহলে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে টলেন্স দিলে সিলভার মিরার করবে, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে না। আর বেঞ্জালিন অ্যাসিডের দিলে অ্যাসিডালডিহাইড উইল রেসপন্ড টু দ্য আয়োডোফর্ম, বেঞ্জালিন উইল নট রেসপন্ড। বুঝা গেল? তাহলে এই সেট 1 এবং একটা এক্সট্রা কাজ দিচ্ছি সেট 2, এই দুটো নেক্সট উইকে তোমরা ভালো করে তৈরি করে আসবে। এই সেট 1 আর সেট 2 এর উপর বেস করে কোশ্চেন দিতে বারবার বলবো। তো তোমাদের ফার্স্টে ওন পরীক্ষা থাকবে, ফ্রম 5 থেকে onwards তোমাদের পরীক্ষা থাকবে। তারপর পরীক্ষার পর তারপরে এই সেট 1 আর সেট 2 এর উপর বেস করেই থাকবে, তার বাইরে থাকবে না। তারপর তোমাদের আমরা সেট 3 থেকে স্টার্ট করব। সেট 2 তে যদি ডাউট থাকে তাহলে বলবে, সেট 3 আর সেট 2, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং।